এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, টালিগঞ্জে আবাসনে চিকিৎসকের রহস্য মৃত্যু। ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার। কোঠারি হাসপাতালে চিকিৎসক দেবিকা চট্টোপাধ্যায়, তার রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তদন্তে হরিদেবপুর থানার পুলিশ। ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট, এমনটাই পুলিশ সূত্রে খবর। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হলো এবং একটা সুইসাইড নোট পাওয়া গেল, কি রয়েছে ওই সুইসাইড নোটে? দেখো, পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। তোমায় জানিয়ে রাখি, এদিন দুপুর 3টে নাগাদ হরিদেবপুর থানা পুলিশ কাছে খবর যায় এবং পুলিশ যখন যান টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের টাওয়ার 3 আবাসনে, সেই আবাসনে 17 তলা আবাসনে 14 তলার যে 14G ফ্ল্যাট রয়েছে, সেখানে গিয়ে দেখেন যে ঘরের মধ্যে বিছানা শায়িত অবস্থায় রয়েছেন চিকিৎসক 33 বছরের দেবিকা চট্টোপাধ্যায়ের দেহ। পরিবারের সঙ্গে কথা বলেন এবং পরিবারের তরফ থেকে যে বিষয়ে জানানো হয়েছে, ওনার মা এবং বাবার সঙ্গে তিনি ফ্ল্যাটের মধ্যে থাকতেন এবং যে বিষয়টা পরিবারের সদস্যরা জানান, যে দুপুর 2টো থেকে কিন্তু দেবিকা চট্টোপাধ্যায়ের কোনো রকম ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ পাচ্ছিলেন না তারা। তার পরবর্তীকালে দরজা তারা ভাঙেন, লক ভাঙেন এবং ভেতরে যখন যান গিয়ে দেখতে পান যে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেহ রয়েছে এবং তারাই কিন্তু সেই দেহ নামিয়ে বিছানায় রাখে এবং তার পরবর্তীকালে পুলিশকে খবর দেয়। পুলিশ ইতিমধ্যে সেই জায়গায় গিয়ে কিন্তু গোটা ঘটনা তদন্ত শুরু করে। ঘর থেকে একটি সুইসাইড নোট তারা পায় এবং সেই সুইসাইড নোটে যেমনটা পুলিশ জানাচ্ছে যে কাউকেই কিন্তু মৃত্যুর জন্য তিনি দায়ী করেননি, তেমনটাই লেখা রয়েছে এবং আরো বিস্তারিত কিন্তু লেখা রয়েছে এবং সেখান থেকেই পুলিশ যেটা অনুমান করছে এবং পরিবারের সদস্যের সঙ্গে কথা বলে যেটা মনে করছেন যে তিনি কিন্তু ডিভোর্স হয়ে গেছিলেন ওনার এবং তার পরবর্তী কাল থেকে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তিনি একটা মানসিক অবসাদের মধ্যে ভুগছিলেন এবং সেই মানসিক অবসাদের মধ্যে থাকার দরুনে কিন্তু এই আত্মহত্যা তিনি করেছেন, তেমনটা এখনো পর্যন্ত প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। তাই পুলিশ জানাচ্ছে গোটা বিষয়ে তারা তদন্ত শুরু করেছে এবং কালকে ময়নাতদন্ত করা হবে। অন্যদিকে হ্যান্ডরাইটিং এক্সপার্ট যারা রয়েছেন তাদেরকে দিয়েও কিন্তু সুইসাইড নোটটি পরীক্ষা করানো হবে, তেমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। পাপিয়া, ধন্যবাদ পার্থ। এবার আপনাদের দেখাবো দিলীপ ঘোষের বক্তব্য। কোন প্রসঙ্গে? না, সিবিআই প্রসঙ্গে। সিবিআই এর বিরুদ্ধে একেবারে বিস্ফোরক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। গত কয়েক বছর ধরে বাংলায় সিবিআই এর সঙ্গে সেটিং করা হয়েছিল, অর্থমন্ত্রক বুঝতে পেরে ইডিকে পাঠিয়েছে। যারা সেটিং করেছে তারা এখন বলছে ইডি কেন? কারণ এই কুকুরটা পোষ মানবে না, কামড়াবে, তবে অসুখ অনুযায়ী ওষুধ কম হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের একটি অনুষ্ঠানে এভাবেই বিস্ফোরক বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। আমরা কি আছে, অনেক জিনিস সহজে মেনে নিই, যা হওয়ার হয়ে গেছে, কি করব, একটা সময় পরে আমরা আশা ছেড়ে দিই। কিন্তু আশাকে জাগিয়ে রেখে নেতৃত্ব দেওয়ার মতো লোক থাকে না। কিছু লোক ছিল, হয়তো তাদেরকে কিনে নেওয়া হয়েছে, সেটিং করা হয়েছে, তার ফলে এই ব্যাপক জায়গায় এসে গেছে। কিন্তু তারপরে যেটা আসে সরকার এবং বিচার ব্যবস্থা কাজ শুরু করেছে, তদন্ত হয়েছে। আমার যেটা মনে হচ্ছে যে অনেক সময় সেই নুনের পুতুল সাগর মাপতে গিয়ে সেও গলে যায়। আপনারা হয়তো জানবেন, গত কয়েক মাস ধরে এখানে সিবিআই ইনকোয়ারি চলছিল, কিন্তু কোনো ইফেক্ট হচ্ছিল না, কোনো ডকুমেন্ট আসছিল না, ধরা পড়ছিল না। কারণ কি? তার মধ্যেও সোর্সের মধ্যে ভূত ছিল। আমিও শুনেছি, খবর আছে, কিছু জানার পরে কিছু অফিসারকে পরিবর্তনও করা হয়েছে। কিন্তু যথারীতি যা হয় আর কি, সবার একটা পেট আছে, সবাই বিক্রি হয়, তার দাম থাকে, কেউ লক্ষে থেকে কোটিতে, কেউ 100 কোটিতে, সেভাবে বিক্রি হচ্ছিল। এটা সরকার বুঝতে পেরেছে। আমি যত শুনেছি, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিশেষ প্রয়াসে ইডি এসেছে, তারপরে কাজ শুরু হয়েছে এবং যারা সেটিং করছিলেন তাদের মধ্যে কেউ কেউ এখানে মন্তব্য করেছেন যে এতদিন তো কোর্টের আদেশে সিবিআই তদন্ত করছিল, ইডি কোত্থেকে চলে এলো এবং ইডিকে সরাবার জন্য কোর্টেও গেছে। ওই কুকুরটাকে পোষ মানানো যাচ্ছে না। আছে হয়তো কোনো কুকুর আছে, কামড়ে দেবে, কিন্তু যেটা হয়েছে যে ওষুধের পরিমাণটা কম হয়ে যাচ্ছে অসুখ অনুযায়ী। হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন দিলীপ। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন বলছেন না? পাল্টা খোঁচা কুণাল ঘোষের। যিনি আবার নাকি তথাকথিতভাবে কেন্দ্রীয় সরকারের শাসক দলের সাংসদ, তার মুখে এই ভাষা শোভা পায় না। কাকে বলছেন সেটিং? কিসের বলছেন সেটিং? আপনারা তো কেন্দ্রে রয়েছেন, আপনার দলের নেতা অমিত শাহ, আপনার দলের নেতা নরেন্দ্র মোদী, সিবিআই তাদের আন্ডারে। সেটিং কাকে বলছেন? তাহলে কি দিলীপ ঘোষ খুঁচিয়ে বলে দিলেন যে সিবিআই সেটিং করে শুভেন্দু অধিকারী সিবিআই এর এফআইআর নেন বাইরে আছে? দিলীপদা কি আসলে কहीं पे निगाह है कहीं पे निशाना? উনি কি চাইছেন এতে
অ্যাকচুয়ালি সিবিআই নিজেকে নিরপেক্ষ করার জন্য, দেখানোর জন্য শুভেন্দুকে অ্যারেস্ট করুক, এটা শুভেন্দুকে অ্যারেস্ট করানোর কৌশলী বিবৃতি দিচ্ছেন দিলীপ ঘোষ। বিজেপি বরাবরই তৃণমূলকে বাঁচানোর চেষ্টা করেছে, দিলীপ ঘোষের কথা এটাই প্রমাণ। খোঁচা সুজন চক্রবর্তীর। আমরা তো বলেছি সিবিআই তো ম্যানেজ করেছে, সিবিআই ম্যানেজ করেছে তৃণমূলকে, বা তৃণমূল ম্যানেজ করেছে সিবিআইকে। বিজেপি কি করছিল? সৌগত রায়ের বিরুদ্ধে সিবিআই যখন স্টেপ নেবার জন্য, এগোবার জন্য প্রধানমন্ত্রীর দপ্তরের পারমিশন চাইলো, প্রধানমন্ত্রী দপ্তর সে পারমিশন দেয়নি। অন্তত 1.5 বছর পর আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। ফলে আসলে খেলার মাথায় দিল্লিওয়ালারা, এ শুধু ইডি আর সিবিআইয়ের গল্প না, খেলার মাথায় দিল্লির নেতারা। মমতা ব্যানার্জির সঙ্গে দেখবেন আপনি মোদিজির খুব লড়াই, কী ব্যাপার, কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবো। ঠিক চলে গেল রাখি পূর্ণিমার আগে, রাখিটাকে পরিয়ে ফুসফাস গল্প করে 1 ঘন্টা চা খেলো, হয়ে গেল। দিদি খুশ, দাদাও খুশ। এবার গরু পাচার তদন্তের গতি প্রকৃতি কোন পর্যায়ে জানাবো আপনাদের। সীমান্তে গরু পাচারে সশরীরে এবং প্রত্যক্ষভাবে মদত ছিল অনুব্রত মণ্ডলের। এছাড়া অনুব্রত নিজের নামে, ঘনিষ্ঠ দূরসম্পর্কের আত্মীয়দের নামে বিপুল সম্পত্তি রয়েছে, যার সঙ্গে ওই ব্যক্তিদের আয়ের সঙ্গতি নেই। এই সম্পর্কে পর্যাপ্ত তথ্য প্রমাণ মিলেছে। আদালতে জমা দেওয়া কেস ডায়েরিতে এমনই উল্লেখ সিবিআই এর। আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক অনুব্রতর জামিন খারিজের কারণ হিসেবে এই দুটি তথ্যকে তুলে ধরেছেন। পাশাপাশি আদালতে সিবিআই আরো দাবি করেছে যে সীমান্তে গরু পাচারে সেফ প্যাসেজ তৈরি করা, পরিবহন ও সীমান্ত পারাপারে অনুব্রত মণ্ডলের যে সরাসরি যোগ ছিল সে সম্পর্কে প্রচুর তথ্য প্রমাণ তাদের হাতে রয়েছে। একেবারে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন কেস ডায়েরিটা হলুদ কালি দিয়ে মার্ক করা আছে, সেটাতে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। সিবিআইয়ের কেস ডায়েরিতে থাকা তথ্য উল্লেখ করে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির জামিনের আবেদন খারিজ করেছেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক। দক্ষিণের পর এবার উত্তর। সুকিয়া স্ট্রিটে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন হোর্ডিং, আর তাতে লেখা পুরাতনী ভিত্তি নতুনই ভবিষ্যৎ। কলকাতা পুরসভার 28 নম্বর ওয়ার্ডে এদিন এই হোর্ডিং দেখা যায়। হোর্ডিংয়ে লেখা 28 নম্বর ওয়ার্ড বাংলা সিটিজেন্স ফোরামের নাম। এর আগে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এবং একাধিক জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া নতুন তৃণমূলের হোর্ডিং দেখা যায়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না। দক্ষিণ কলকাতার পর এবার উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের নতুন কাট আউট আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি 28 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে রামমোহন রায় রোড, সেখানে পুরাতনী ভিত্তি নতুনই ভবিষ্যৎ এই লেখা একটি কাট আউট, যেখানে প্রচারে লেখা রয়েছে যে 28 নম্বর ওয়ার্ড বাংলা সিটিজেন্স ফোরাম। এবং এই ওয়ার্ডের বিভিন্ন জায়গাতে এই ধরনের কাট আউট কিন্তু লেখা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে এটাও লেখা রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। এবং এই যে কাট আউট, সেই কাট আউট যথেষ্টই তাৎপর্যপূর্ণ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় অভিজিৎ দাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে, এটা তারই প্রমাণ। প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। অন্তর্দ্বন্দ্ব চলছে একটা ভেতরে কর্মীদের মধ্যে, আর দেখানোর চেষ্টা করা হচ্ছে যে পিসি এবং ভাইপোর মধ্যে একটা বিরোধ চলছে। আসলে বিরোধ নেই, সবাই তলে তলে এক হয়ে আছে। তৃণমূলের অন্তর্জলি যাত্রা শুরু হয়ে গেছে, কটাক্ষ অধীররঞ্জন চৌধুরীর। এই বাজারে ভাইপোর যেটা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, সেটা যে দিদিকে টপকিয়ে, দিদিকে উৎখাত করে, দিদিকে চোর সাজিয়ে নিজে ক্ষমতা দখল করা। দিদি চুরিতে মদত দিয়েছে, বাংলায় প্রতিষ্ঠিত, কিন্তু ভাইপো তা সাধু নয়। এই বাংলায় শুরু তো হয়েছিল ভাইপোকে নিয়ে তদন্ত, কিন্তু ভাইপো বুদ্ধিমান, দিল্লিতে গিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে ইডির কাছে সব কিছু প্রকাশ করে ভাইপো নিজেকে একটা ম্যানেজ করে রেখেছেন। কারণ কিছুদিন আগে দুবাই গেলেন, এর আগে যখন দুবাই গিয়েছিলেন তখন ইডির আপত্তি ছিল, এবার যখন দুবাই গেলেন ইডির আর আপত্তি নেই। অর্থাৎ কারণ খুব স্পষ্ট, ভাইপোকে তারা ছাড় দিয়েছে, দিদিকে তারা আক্রমণে রেখেছে। এখন এইভাবেই তৃণমূল দল আগামী দিনে তাদের সমাপ্তির পথে এগিয়ে চলেছে। তাদের অন্তর্জলি যাত্রা, তৃণমূল দলের অন্তর্জলি যাত্রা এর মধ্যে শুরু হয়েছে। এগুলো তার ছোটখাটো নমুনা। শুধু দক্ষিণেই নয়, উত্তরেও সুকিয়া স্ট্রিটে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে নতুন হোর্ডিং, তাতে লেখা রয়েছে পুরাতনী ভিত্তি নতুনই ভবিষ্যৎ।
দল নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখে হোর্ডিং দিয়েছে একটি সংগঠন। প্রতিক্রিয়া তৃণমূলের। এখনো দেখিনি, কারণ আমি যে রাস্তা দিয়ে এলাম সেখানে পড়িনি, তবে আমার কানে গেছে, কিন্তু এটা পার্টির লাগায়নি। এখানে আমি শুনেছি যেটুকু, যে বাংলা সিটিজেন্স ফোরাম যারা আছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তারা উন্নয়নের বিভিন্ন কাজে নাগরিকদের একজোট করেন। তারা কোনো মমতাদির ছবি এবং অভিষেকের ছবি দিয়ে হোর্ডিং করেছেন বলে আমি শুনেছি, কিন্তু আমি এখনো দেখিনি। কিন্তু তো ভালো কথা, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যদি তারা এই বয়ান দিয়ে থাকেন, কি খারাপ, ভালো, ঠিক। মাঝ আকাশে বিমানে আগুন, আতঙ্ক। দিল্লি কলকাতা ইন্ডিগোর বিমানে এই আগুন, আতঙ্ক। স্মোক অ্যালার্ম বেজে উঠতে আতঙ্ক ছড়িয়ে পড়ল বিমানে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে পাইলট। বিপদ বার্তা পাঠিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে কলকাতায় অবতরণের অনুরোধ। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, তাহলে জরুরি অবতরণ হয়েছে তো? যাত্রীরা সবাই সুরক্ষিত তো? দেখো বাপিয়া, যেটা বিমানবন্দর সূত্রে খবর, যাত্রীদের কোনো সমস্যা হয়নি এবং বিমান খুব স্বাভাবিকভাবেই অবতরণ করেছে। যদিও অবতরণের ক্ষেত্রে অগ্রাধিকার চাওয়া হয়েছিল পাইলটের তরফে। তোমায় জানিয়ে রাখি, এদিন সকাল 8:54 দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি এবং মাঝ আকাশে যখন 10:20 বাজে তখন কিন্তু বিমানের ভিতর স্মোক অ্যালার্ম বাজে। যেখানে কার্গো রাখা হয়, কার্গোর লাগেজ থাকে, সেইখানে কিন্তু স্মোক অ্যালার্ম বাজে। সঙ্গে সঙ্গেই কিন্তু পাইলটের তরফ থেকে মেডে সিগন্যাল পাঠানো হয়, অর্থাৎ বিপদ, সেই সিগন্যালই পাঠানো হয় এটিসিকে এবং তারা অবতরণের ক্ষেত্রে অগ্রাধিকার চায় এটিসির কাছে। এবং অন্যদিকে এদিকে কলকাতা বিমানবন্দরেও কিন্তু সেই বিপদ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকলকে খবর দেওয়া হয় এবং প্রস্তুত রাখা হয় চিকিৎসকদের দল থেকে যাবতীয় যা প্রসিডিওর রয়েছে সমস্ত দলকে সেখানে প্রস্তুত রাখা হয়। 10:45 নাগাদ সেই ইন্ডিগো বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে এবং প্রথমে যাত্রীদের কিন্তু অগ্রাধিকারের ভিত্তিতে তাদের বিমান থেকে নামানো হয়। তারপরে যে কার্গোর যে এরিয়া সেইখানে গিয়ে তারা পর্যবেক্ষণ করেন, কিন্তু পরবর্তীতে ইন্ডিগোর তরফে একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে স্মোক অ্যালার্মটি বেজেছিল সেটা ফলস ছিল, তারা কোনো রকম ধোঁয়া বা আগুন পাননি এবং তাদের যেটা ধারণা কোনো যান্ত্রিক ত্রুটির কারণেই কিন্তু এই স্মোক অ্যালার্ম বেজেছিল। তবুও তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন, কি কারণে এই ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখছেন। তবে কোনো যাত্রীর বা বিমানের কোনো রকম সমস্যা হয়নি, স্বাভাবিকভাবেই বিমানটা অবতরণ করতে পেরেছে। পাপিয়া।